আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না। ১৯ সংগঠনের সঙ্গে বৈঠকে আজ থেকে ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা। বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। অভ্যুত্থানের পর তৃণমূলেও সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি। দোসর হিসেবে কাজ করায় দাঁড়ালেও বসে নেই জাতীয় পার্টি। জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামায়াত ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীয় গিলে খাচ্ছে ট্যানারি বজ্র। তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে। নাব্যতা সংকট সহ নষ্ট জীববৈচিত্র্য। ভবিষ্যৎ না ভেবে স্থানান্তরের পরিণতি। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে। বাড়ছে মেয়াদি আমানত। সুদের হার বাড়ায় উৎসাহী হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদ। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি। বলেন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যথেষ্ট নয়। আবারও পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না। ১৯ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের নামে অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান জানান তিনি। অপতৎপরতা রুখতে আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ই আগস্টের পর থেকে দেশে রাস্তা অবরোধ করে চলছে দাবি আদায়ের মৌসুম। গেল কয়েকদিন ধরে একই দিনে একাধিক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়। বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের অর্থায়নেই দেশে অরাজকতা সৃষ্টি করতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় ১৯টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশে চলমান বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে আলোচনা হয় বৈঠকে। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশে পুনর্বাসিত হতে এগুলোর পেছনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে নাৎসি পার্টির সঙ্গে তুলনা করে তাদের প্রতি জিরো টলারেন্সের ঘোষণা দেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আন্দোলনের নামে জুলাই অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বানও জানানো হয়। এই লক্ষ্যে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন, ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফেসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তাটি পৌঁছানোর জন্য আগামী এক সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ আমলেই হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। সনাতন ধর্মাবলম্বীদের উস্কে দিয়ে আওয়ামী লীগ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে হাসনাত আব্দুল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে পুলিশের দুর্বলতা ছিল উল্লেখ করে সরকারের উপদেষ্টারা বলছেন, ভাঙচুরের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ব্রিফিংয়ে বলেন, কোনো গণমাধ্যমে আক্রমণ বরদাস্ত করবে না সরকার। উপদেষ্টাদের দাবি, একদিনে এত ঘটনার পেছনে কারো ইন্ধন থাকতে পারে। দিনভর সংঘর্ষ শেষে সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে হাজির হলে প্রশ্ন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। তারা স্বীকার করেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল, তবে ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যারা ঘটালো, ভাঙচুর এবং মারধর, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সারা দেশের অ্যাটেনশন এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি যে এটার পিছনে আসলে ইন্ধনে কারা জড়িত, দেশে বা দেশের বাইরে। পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। বিকেলে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়েও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রংপুরে গতি ফিরতে শুরু করেছে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে। হাইকমান্ডের নির্দেশে দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন এমন ত্যাগী নেতাদের দিয়ে ঢেলে সাজানো হবে কমিটি। প্রত্যাশা, জাতীয় নির্বাচনে এবার রংপুর বিভাগে ব্যাপক জনসমর্থন পাবে বিএনপি। নাজমুল ইসলাম নিশাদের রিপোর্ট। বিএনপি অতি সতর্কতার সহিত চলছে যে যারা বিগত দিনে এই ফেসিবাদের দোষর ছিল কিংবা যারা বেনিফিশিয়ারি ছিল তারা আজকে বিএনপির পতাকা তলে এসে তারা আজকে নৌকা ছেড়ে ধানের খেতে চলে এসেছে, এরকমটা যেন না হয়। আমাদের দলীয় কর্মকাণ্ড যেভাবে চলতেছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা চলতেছে, সাধারণ মানুষের সাথে কথা বলতেছে এবং আপনার এই সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য কাজ করতেছে। শুধু রংপুর জেলায় গত 16 বছরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর 200 নেতাকর্মীর নামে মামলা হয়েছে 178টি, আর বিভাগে মামলার সংখ্যা হাজারের বেশি। নেতাদের দাবি, ব্যাপক জনসমর্থন থাকায় বিভাগের বেশিরভাগ আসনে একচ্ছত্র আধিপত্য থাকবে বিএনপির। দলের ত্যাগীদের এখানে মূল্যায়ন করা হচ্ছে, দলের নেতাকর্মীরা যেন সঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য দলের চেয়ারপারসন যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এদেশে বিএনপি পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপগুলো সফল হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে জনগণের কাছে আজ সুস্পষ্ট যে বিএনপির দ্বারাই এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করা যাবে। সাংগঠনিকভাবে শক্তিশালী হতে জেলা, উপজেলায়, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও দলকে ঢেলে সাজানোর কথা জানান নেতারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে চান নির্বাচনী রোডম্যাপ। সকল উপজেলা, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে আগামী ডিসেম্বরের 31 অথবা জানুয়ারি 15 তারিখের মধ্যে আমরা আমাদের রংপুর জেলা বিএনপির কাউন্সিলটি আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সংস্কারের কথা বলছেন, আমরা ঠিক আছে, সংস্কার আমরাও চাই, বাংলাদেশের মানুষও চায়, কিন্তু সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এটি একদিনে করা সম্ভব হবে না। ওনারা যে বলছে যে সংস্কার সম্পন্ন করে আমরা নির্বাচন দিব, এটা একটা দীর্ঘসূত্রিতার বিষয়। কবে সংস্কার শেষ হবে, কতদিনে শেষ হবে, আমরা সেই রোড ম্যাপটা জানতে চাই। আওয়ামী লীগের দোসর হিসেবে কাঠগড়ায় দাঁড়ালেও রংপুরে শক্তিমত্তার জানান দিতে তৎপর জাতীয় পার্টি। অন্যদিকে অভ্যুত্থানের পর বড় বড় কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াচ্ছে জামায়াতে ইসলামী। নেতাদের দাবি, তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে আর জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় তারা। নাজমুল ইসলাম নিশাতের আরও একটি রিপোর্ট। গত 16 বছর আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে দৃশ্যমান ছিল না জামায়াতে ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড। জেল জুলুম আর হামলা মামলায় প্রকাশ্যে আসতে পারেননি দলটির নেতাকর্মীরা। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সারা দেশের মতো রংপুর বিভাগেও কর্মসূচি পালন করছে জামায়াত। নেতাদের দাবি, অবৈধ সুযোগ সুবিধা না নেয় তাদের প্রতি জনগণের আস্থা রয়েছে। দুর্নীতির সাথে নাই, আমরা কোনো রাজধানীর সাথে নাই, আমাদের কোনো অন্যায় কোনো কিছু নাই। সেই কারণে জনগণ আমাদের দিকে আসছে আর আমরাও তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। জনগণের চাহিদা পূরণ করার মতো করেই আমরা চিন্তা করি। আমাদের এই ফিলিংস, এটা জনগণ বুঝতে সক্ষম হচ্ছে বিধায় জনগণ আমাদের যে কারো চেয়ে বেশি গ্রহণ করে বলে আমরা অনুমান করছি। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করায় জাতীয় পার্টি নিয়ে রয়েছে নানা বিতর্ক। রাজনীতি সমাবেশ পালনে ব্যর্থ হলেও রংপুরে ধারাবাহিক কর্মসূচি পালন করছে দলটি। নেতাদের দাবি, ক্ষমতায় টিকে থাকতে নানা কৌশলে জাপাকে নিয়ন্ত্রণে নেয় আওয়ামী লীগ। রংপুরের মাটি ও মানুষের একটা দল ছিল জাতীয় পার্টি, সেই দলটাকে আমাদের সিটগুলোকে দখল করে নিয়ে জাতীয় পার্টিকে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছেন। জাতীয় পার্টির উপর যে অত্যাচারটা হয়েছে, এটার মানে খুব ন্যাক্কারজনকভাবে জাতীয় পার্টিকে হ্যান্ডেল করা হয়েছে, প্রেশারাইজ করা হয়েছে, যার কারণে জাতীয় পার্টি বাধ্য হয়ে কিন্তু নামকা ওয়াস্তে তারা এই ইলেকশনে গেছে। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। দুবারের বেশি একজন মানুষ প্রধানমন্ত্রী থাকলে সে ক্ষমতাকে কুক্ষিগত করার একটা চেষ্টা করে। আমরা চাচ্ছি এই চেষ্টাটা যাতে না হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণের রাজনীতি করতে চায়, শ্রমিকের রাজনীতি করতে চায়, কৃষকের রাজনীতি করতে চায়। এখানে শ্রমিক এবং কৃষকের যে অধিকারটা, সেটার জন্য খুব স্পষ্ট থাকে। 90-এর দশকে রংপুর বিভাগের বেশিরভাগ আসন জাতীয় পার্টির দখলে থাকলেও আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচনে তা নেমে আসে 2 থেকে 3টিতে।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ট্যানারি নাকি মরণাস্ত্র? যে ট্যানারি তিলে তিলে গিলে খেয়েছিল বুড়িগঙ্গাকে, সেভাবে একই কায়দায় এখন ধ্বংস করছে ধলেশ্বরীকে। তরল থেকে কঠিন সব ধরনের বর্জ্যই কোনো না কোনো উপায় পড়ছে নদীতে। এতে নদী হারাচ্ছে নাব্যতা, সঙ্গে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, যেভাবে হোক না কেন ট্যানারি বর্জ্য নদীতে ফেলা যাবে না। ধলেশ্বরীর দূষণ নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন। প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ, সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ। অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই। এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের। তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে। শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে। পানিতে নামিয়া গোসল করুন যায় না, পানিতে নামুন যায় না, চুলকা রিপেয়ারিং করে সারবো পানি। অনেক এই হাউসের পানি সব পুরা ট্যানারি পানি টাইনি না, রিপেয়ারিং সারাই ছেড়ে দেখান। চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় 2017 সালে। শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি। সময়ের ব্যবধানে সেগুলো হয়েছে পুরনো, কোনো রকমভাবে মেরামত করে চলছে কাজ। ত্রুটিপূর্ণ এ ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। এ শিল্পাঞ্চলে বছরে 90,000 মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোনো সুখবর। খোলা অবস্থায় পড়ে আছে 6 একরের ডাম্পিং এলাকায়, সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে। এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চা, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। হারা যাই কোক, কিন্তু হারার সুযোগ বুঝে যারা করে নদীতে ঠিকই পানি ছাড়ে। ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, অর্থের অভাবে সিইটিপির সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিডগুলো পড়ছে, এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায়। ইতিমধ্যে বেশ কিছু পার্টির সঙ্গে কথা বলেছি। চাইনিজ একটা কোম্পানি আছে, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে, নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে। তারাও আমাদের সঙ্গে কথা বলছে সেভিং চার্জ দিয়ে কোনো কাজ করা যায় কিনা। তিনি আরও জানান, কঠিন বর্জ্য পরিশোধনে নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে। সিইটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য। বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলেশ্বরীতে। পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে। তাই সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, ধ্বংস হচ্ছে ধলেশ্বরী। পরিবেশবিদরা মনে করেন, ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হয়েছে ট্যানারি স্থানান্তর। উদাসীনতাই হয়েছে এখন গলার কাটা। বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ, যেটা আমার উৎপাদন বেড়ে গেছে। তাহলে আমি করলাম 25,000 ঘনমিটারের সিইটিপি, কিন্তু আমার বর্জ্য হচ্ছে 50 থেকে 60,000 ঘনমিটার। তাহলে এই সিইটিপি কাজ করবে না। তারপর ক্রমের যে রিকভারি, সেটা আমি রিকভারি প্ল্যান ঠিক মতো করলাম না। তারপরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই বর্জ্য আলাদা করার কথা, সেগুলো কি ঠিক মতো হয়েছে? হয় নাই। পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতদারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায়, তখন লোকজন
ফিক্সড ডিপোজিট রাখে যেহেতু রেট ইজ হাই, বেশি রেট, এবং আবার ব্যবসায়ীরা ঋণ কম নেয় বিকজ ঋণের উপর সুদ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। আরেকটা ইস্যুটি ছিল, সেটা হচ্ছে সরকারেরও তো কিছু ব্যাংক থেকে নিতে হয়, তাহলে সুদের হার যদি বাড়ে সরকারের খরচও বাড়বে। এই দুটো মিলে গভর্নমেন্ট চাইতো না সুদের হার বাড়ুক, কিন্তু তখন উচিত ছিল বাড়ানো। আজকে যে ইনফ্লেশন কন্ট্রোল আমরা করতে পারছি না এত কিছুর পরেও, সেটার মূল কারণ হচ্ছে যে আমরা যথাসময়ে ওষুধটি প্রয়োগ করি নাই। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবানন যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, নৌবাহিনীর একটি দল। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপরে এই 75 জন নৌ সদস্য কিন্তু লেবাননে যে জাতিসংঘের শান্তি মিশন আছে সেখানে উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের নৌ সদস্যরা কিন্তু 2010 সাল থেকে লেবাননের যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সেখানে কাজ করে যাচ্ছে এবং আজকে যে দলটি যাবে এখানে 75 জন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে একটা আনুষ্ঠানিকতা শুরু হবে বিমানবন্দরে। সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তারা রওনা দিবেন বাংলাদেশ বিমানে করে। এবং আপনাদেরকে জানাতে চাই, ভূমধ্য সাগরে যে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসাবে কিন্তু একমাত্র বাংলাদেশের যে নৌ যুদ্ধ জাহাজ অবস্থান করছে এবং সেখানে কিন্তু প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে, অর্থাৎ প্রায় 14 বছর ধরে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবিধ্বস্ত যে লেবানন গঠন এবং সেখানে যে শান্তি রক্ষা সে কাজটা করে যাচ্ছে। বিশেষত এই যারা নৌ সদস্যরা যাবেন তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ সংগ্রাম আছে সেখানে যুক্ত হবেন এবং তারা মূলত লেবাননের যে ভূখণ্ড রয়েছে সেখানে অবৈধ অস্ত্র গোলাবারুদ যে অনুপ্রবেশ সেগুলো রোধের পাশাপাশি আমরা দেখেছি যে জলসীমার অর্থাৎ লেবাননের যে জলসীমা সেখানে কিন্তু কোনো সন্দেহজনক জাহাজ কিংবা এয়ারক্রাফটের থাকে সেগুলো কিন্তু তারা নজরদারি করবেন। এবং এর বাইরেও কিন্তু লেবাননের যে প্রতিরক্ষা সদস্যরা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং বাংলাদেশি যেসব বসবাস করেন লেবাননে তাদের কিন্তু চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। এবং এই যে শান্তি রক্ষা মিশনে দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে যারা আমাদের সেনাবাহিনী নৌবাহিনী কাজ করে যাচ্ছেন তারা কিন্তু নিজেদের দক্ষতা যোগ্যতা যেমন প্রমাণ দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে সুনাম, বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর যে সুনাম সেটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং তাদের মেধা যোগ্যতা দিয়ে এই যে সফর, এই সফরের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠন এবং যে জলসীমা সহ ভূখণ্ডের যে নিরাপত্তা সেটা রক্ষা করে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা কিন্তু করা হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে তারা কিন্তু বিমানে করে লেবাননের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 75 জন নৌ সদস্য যে লেবাননের উদ্দেশ্যে রওনা দিবে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। জন্ম নিবন্ধনের জাতীয় সার্ভারে ডাটা এন্ট্রিতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। তবে সেই পৌরসভার বাসিন্দাদের বড় একটি অংশের জন্ম নিবন্ধন সনদের তথ্য ত্রুটিপূর্ণ। তথ্য সংশোধনের সংশ্লিষ্ট দফতরে দিনের পর দিন ঘুরেও নানা অজুহাতে সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। এতে অনেক গুরুত্বপূর্ণ কাজে আটকে থাকছে প্রয়োজনীয় সরকারি নথিটির অভাবে। সমস্যা সমাধানের আশ্বাসে আজকে কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট।
2012 সালে জন্ম নিবন্ধনের ডাটা এন্ট্রিতে সারা দেশে প্রথম হয়েছিল নীলফামারী সৈয়দপুর পৌরসভা। সে সময় তড়িঘড়ি আর খেয়াল খুশি মতো সংগ্রহ করা তথ্য এন্ট্রি করা হয় জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে। দায়সারাভাবে জাতীয় সার্ভারে তথ্য এন্ট্রির বিষয়টি তাৎক্ষণিক নজরে না এলেও কয়েক বছর পর থেকে সহস্রাধিক মানুষের ব্যক্তিগত তথ্য ভুলভাবে সার্ভারে আপলোড হওয়ার বিষয়টি নজরে আসে। এতে সন্তানদের স্কুলে ভর্তি করানো সহ নানা প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জন্ম সনদে ভুল তথ্য থাকায় প্রয়োজন হয় সংশোধনের। সংশ্লিষ্ট দপ্তরে প্রতিদিন ভিড় করছেন শত শত ভুক্তভোগী। অভিযোগ উঠেছে সার্ভার জটিলতা সহ নানা কারণ দেখিয়ে তথ্য সংশোধনে চলে যাচ্ছে মাসের পর মাস। একই অবস্থা মৃত্যু সনদ সংগ্রহের ক্ষেত্রেও। আমার জন্ম নিবন্ধনে মায়ের নামও ভুল, বাবার নামও ভুল। ভাইয়ের অনলাইন করতে আসলাম, তখন দেখা যাচ্ছে যে অনলাইনে ভুল বের হয়েছে। আমার কাজও করবো না, কর্ম করবো না, এগুলা করব। যারা ডাটা এন্ট্রি করছে লেজার ফলো করেনি, না ফলো করে ডাটা এন্ট্রি করা হয়েছে, দেখা যাচ্ছে লেজারে একটা নাম, ডাটা এন্ট্রি করা আছে আরেকটা নাম। এটা আমরা কোনো পুরস্কার পাওয়ার অভিলাষে করিনি। তৎকালীন গভর্নমেন্টের তৎকালীন সংশ্লিষ্ট শাখার নির্দেশনায় ডাটা এন্ট্রিটা করা হচ্ছে, তখন শুরুয়াত হচ্ছিল। জন্ম নিবন্ধন সার্ভারে তথ্যের গরমিলের বিষয়টি স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান ভুল ত্রুটি সংশোধনের কাজ চলছে। নাগরিকের যে কাঙ্ক্ষিত সেবা সেটা পেতে একটু বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি, কাজ করছি, এই সেবা অব্যাহত থাকবে। আমরা দ্রুতই এটি নিরসন করতে সক্ষম হব। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে সৈয়দপুর পৌরসভায় সংশোধনের অপেক্ষায় রয়েছে 25 থেকে 30,000 জন্ম সনদপত্র। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। 3 দশকে জনপ্রতিনিধিরা শতবার আশার বাণী শোনালেও দিনাজপুরের কাহারোলের রামচন্দ্রপুর এলাকার ঢেপা নদীতে নির্মাণ হয়নি কোনো সেতু। এতে নদী পারাপারে হাজার হাজার মানুষের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। তবে এবার আবারও আশার বাণী শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জানায় উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলে নির্মাণ করা হবে পাকা সেতু। গোলাম নবিদুল্লাহের তথ্য, মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বয়ে গেছে ঢেপা নদী। কোনো সেতু না থাকায় নদীর দুপাশের 15টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম 400 ফুট দৈর্ঘ্যের এই বাঁশের সাঁকো। এ তো গেল শুকনো মৌসুমের কথা। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে যাওয়ায় আর ব্যবহার করা যায় না সাঁকোটি। তখন নদী পারাপারে একমাত্র ভরসা হয়ে পড়ে নৌকা। 3 দশকের বেশি সময় ধরে এই অবস্থা চলমান থাকলেও নির্মাণ হয়নি কোনো সেতু। বাধ্য হয়েই বাঁশের সাঁকো বা নৌকায় নদী পারাপার হতে হয় শিক্ষার্থী সহ স্থানীয়দের। কৃষি মালামাল পার করতে পারি না, নিগাইতে পারি না, একটা রুগী নিগাইতে পারি না। ইলেকশনের সময় বক্তব্য দিয়ে যায় যে এবার না এবার ব্রিজ হবে, এবার ব্রিজ হবে, কিন্তু এভাবে অনেক বছর চলে গেল, এখনো ব্রিজটা হয়নি। সাঁকো আছে, একটু সুবিধা ঝুঁকিপূর্ণ হলেও সুবিধা আছে, কিন্তু নৌকা যখন থাকে নিম্নে 1 হইতে 1.5 ঘন্টা আগে বাইরে হইতে হয়। যখন বর্ষা হয় নৌকা পারাপারে টলমল করে, স্কুলে যাইতে ভয় লাগে। আমাদের এখানে একটা ব্রিজ চাই। নায়ে পারাপারে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু না হয় আর কি করব, যে পাশে যায় সে পাশে দূরত্ব ব্রিজ। তবে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আশার কথা শোনালো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জমি অধিগ্রহণের জন্য আমাদের মাপজোক চলতেছে, আমরা টেন্ডার প্রক্রিয়া শেষ করছি। আশা করতেছি ডিসেম্বরের মধ্যেই এটার অনুমোদন পাবো। কাহারোল উপজেলার পরমেশপুর এলাকায় ঢেপা নদীর ওপরে 280 মিটার সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 33 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। সংস্কারের 3 বছরের মধ্যে আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পঞ্চগড় দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভাওলাগঞ্জ থেকে দেবীগঞ্জ পর্যন্ত অংশ। খানাখন্দ ভরা 18 কিলোমিটার সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগে যাত্রীরা। তবে শীঘ্রই সংস্কার শুরুর আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলাচল করছে যানবাহন।
3 বছর আগে পঞ্চগড় দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের ভাওলাগঞ্জ থেকে দেবীগঞ্জ পর্যন্ত অংশের সংস্কার করা হয় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে। এর কিছুদিন পরই সড়কটির বিভিন্ন স্থানে আবারও খানাখন্দের সৃষ্টি হয়। বর্তমানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ, প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। সবচেয়ে নিম্নমানের কাজ মানে সামগ্রী দিয়ে এখানে কাজ করছে, এই জন্য রাস্তাটা 1 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। রাস্তার আসলে যিনি দায়িত্বে থাকেন তাদের দুর্নীতি, তাদের অবহেলার কারণে আজকে আমাদের রাস্তার এই অবস্থা। ভাঙা রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমাদের গাড়ি ফেসে যায়, অনেক সময় ডিভিসিয়াল ভেঙে যায়, চাকা ভেঙে যায়। অনেক লোক এখানে দুর্ঘটনা ঘটে, এগুলো সংস্কার করার দরকার। এই ভোগান্তিটা আসলে কেউ দেখেও না, এসে খোঁজ খবরও নেয় না যে আসলে এই রাস্তাটার কি অবস্থা। তবে শীঘ্রই সড়কটি সংস্কারের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের। স্কিম গ্রহণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে ঠিকাদার নির্বাচনের জন্য দরপত্র আহ্বান করেছি। অল্প দিনের মধ্যেই ঠিকাদার নির্বাচন করে আমরা সড়কটি মেরামত কাজ সম্পন্ন করব। এলজিডির তথ্য মতে সড়কটি সংস্কারে নতুন করে ব্যয় ধরা হয়েছে 1 কোটি 2 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। গাইবান্ধায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে, তবে বাড়তি উৎপাদন খরচের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। আতাউল হক সাগরের তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। দিগন্ত জুড়ে অগ্রায়ণের মৃদু বাতাসে দোল খাচ্ছে সোনালী ধান। গাইবান্ধার কয়েক লাখ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে মাঠ ভরায় ফসল। প্রতি বছর আমন মৌসুমে নদীবেষ্টিত এই জেলায় বন্যাসহ নানা দুর্যোগে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে চলতি বছর প্রকৃতির বিরূপ আচরণ না থাকায় বাম্পার ফলন হয়েছে আমনের। এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা মারাইয়ের কাজ। তবে ফলন ভালো হলেও তেল ও সারের অধিক মূল্যের বাজারে উৎপাদন খরচ হয়েছে অন্যান্য বছরের তুলনায় বেশি। ধানের ফলন ভালো হচ্ছে কিন্তু খরচ বেশি আছে, কিন্তু যেটা দিয়ে আসে এটা দিয়ে মেকআপ হচ্ছে না। ধানের দামটা যদি একটু সরকার যদি একটু আর একটু যদি বাড়তি করে দিত তাহলে কৃষকের জন্য খুব ভালো হতো। উৎপাদন খরচটা বেশি হয়ে গেছে, যার দিকে কৃষক মেকআপ দিয়ে পারতেছে না। ধান চাল বিক্রিতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। গড় উৎপাদন এ পর্যন্ত আমাদের যা আসছে তাতে ধানে 4.2 মেট্রিক টন পার হেক্টর, এবং কৃষক যেহেতু সরকার এবার ধান কিনবে এবং বাজারে যে ধানের দর সে হিসেবেও দেখা যাচ্ছে যে কৃষককে ধান বিক্রি করে বেশ লাভবান হবেন। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,040 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,96,407 মেট্রিক টন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। অবৈধ অভিবাসীদের তাড়ানোর ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সমর্থন দিচ্ছেন বড় সংখ্যক মার্কিন। সংবাদ মাধ্যম সিবিএস এর এক জরিপ বলছে ট্রাম্পের বিতর্কিত নির্বাচনী ইশতেহারে সমর্থন আছে খোদ 57% মার্কিন জনগোষ্ঠীর। যদিও এই পরিকল্পনার বিপক্ষে নিজেদের মতামত জানিয়েছেন 43% মানুষ। ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের গণহারে দেশ থেকে তাড়াবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে গেল কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা সমালোচনা। এ বিষয়ে জারি ছিল ডেমোক্র্যাটদের প্রতিবাদও। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর করা এক জরিপে উঠে আসে নতুন এক তথ্য। দেখা যায় ট্রাম্পের এই বিতর্কিত নির্বাচনী ইশতেহারে সমর্থন আছে খোদ 57% মার্কিন জনগোষ্ঠীর, আর সমর্থন নেই 43% মানুষের। গৌতম আদানির দুর্নীতি মামলা নিয়ে উত্তপ্ত ভারতের পার্লামেন্ট। সোমবার বাক বিতণ্ডায় মুলতবি করা হয় অধিবেশন। ইস্যুটি নিয়ে বিজেপির সঙ্গে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এদিকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কাও। গেল সপ্তাহে বিদ্যুৎ প্রকল্প পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের ধনকুবের গৌতম আদানি। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক জালিয়াতির খবর সামনে আসে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি চুপ থাকায় আদানি কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় দলটির নাম। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে পার্লামেন্টে আলোচনার আহ্বান জানায় বিরোধী দলগুলো, তবে নিয়ম না থাকায় অনুমতি মেলেনি। সোমবার দেশটির পার্লামেন্টে আদানির দুর্নীতির মামলা নিয়ে আলোচনার প্রস্তাব দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। উত্তেজনা বাড়তে থাকায় মুলতবি করা হয় পার্লামেন্ট। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কংগ্রেস, আদানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে। কংগ্রেস সভাপতির দাবি, আদানির জন্য বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।
এর মধ্যেই আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নাদিম মারজান, সময় সংবাদ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ। জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন 12 দেশের বোর্ড প্রধানরা। ভোটাভুটিতে নির্ধারণ হবে এই ইভেন্টের ভেন্যু। বিভিন্ন গণমাধ্যমে এই মিটিংয়ের কথা বলা হলেও পিসিবি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। টুর্নামেন্ট শুরু হতে বাকি 3 মাসেরও কম সময়, কিন্তু এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক নিয়ে কাটেনি ধোঁয়াশা, বরং দিন দিন তা আরও জটিল হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এই অচলাবস্থার মূল কারণ ভারতের গোয়ার্তুমি। পাকিস্তানে দল পাঠাতে চায় না তারা। অন্যদিকে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে এই ইভেন্ট আয়োজন করতে চায় না পিসিবি। এই ইস্যুতে আইসিসি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় তাদের অবস্থানও প্রশ্নবিদ্ধ। ভারতকে আইসিসি সমর্থন করছে এমনটাও বলছেন অনেকেই, কারণ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হয়নি। সমস্যা সমাধানে অবশেষে উদ্যোগ নিয়েছে আইসিসি, তবে এখানেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার এক জরুরি মিটিংয়ে ডাক দিয়েছে বিসিসিআই ও আইসিসি। ভার্চুয়াল সভায় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলি সহ উপস্থিত থাকবেন পূর্ণ সদস্য 12 দেশের বোর্ড প্রধানরা। মোট 17 জনের উপস্থিতিতে হবে ভোটাভুটি। সেখানেই নির্ধারিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ফরম্যাট। তবে মজার বিষয় হলো, পিসিবি বলছে এই মিটিংয়ের বিষয়ে তারা কিছুই জানে না, যার কারণে আদৌ এই মিটিং হবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য পিসিবি নিজেদের অবস্থানে অনড়। 1300 কোটি পাকিস্তানের রুপি দিয়ে তারা আসরের 3 প্রস্তাবিত ভেন্যু সংস্কার করেছে, যে কাজও প্রায় শেষ পর্যায়ে। নিজেদের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন না করতে পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। গণমাধ্যমে গুঞ্জন, হাইব্রিড মডেলে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলতে চায়, কিন্তু নাম প্রকাশ না করার শর্তে পিসিবির একজন মুখপাত্র বলেছেন কোনোভাবেই তারা হাইব্রিড মডেলে আসর আয়োজন করবে না। বিসিসিআইয়ের পক্ষ নিয়ে আইসিসিও কিছুটা বিপাকে। ভেন্যু পরিবর্তন করলে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে পিসিবি, আর পাকিস্তান এই ইভেন্টে না খেললে সম্প্রচার প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সেটা হলে আইনি লড়াই যাওয়ার হুমকিও দিয়ে রেখেছে ব্রডকাস্টাররা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেয়া যাবে না। 19 সংগঠনের সঙ্গে বৈঠকে আজ থেকে ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা। বৈষম্য বিরোধীদের অভ্যুত্থানের চেতনা নষ্ট না করার আহ্বান। অভ্যুত্থানের পর সাংগঠনিক শক্তি বাড়াচ্ছে বিএনপি। দোসর হিসেবে কাজ করায় দাঁড়ালেও বসে নেই জাতীয় পার্টি। জনসম্পৃক্ততা বাড়াতে তৎপর জামাত ইসলামী। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল বাচ্চে, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরীও গিলে খাচ্ছে ট্যানারি বজ্র। তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে। নাব্যতা সংকট সহ নষ্ট জীব বৈচিত্র্য। ভবিষ্যৎ না ভেবে স্থানান্তরের পরিণতি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।